ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী 2025-26 একাডেমিক ইয়ারে দশম শ্রেণীতে তোমাদের যে মাধ্যমিক ফাইনাল বা বোর্ড ফাইনাল এক্সাম হবে, সেই বোর্ড ফাইনাল এক্সামে সায়েন্স সাবজেক্টের 6 নম্বর চ্যাপ্টার জীবন প্রক্রিয়াসমূহ বা লাইফ প্রসেসেস থেকে কি কি ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে বা আসতে পারে তারই সাজেশন এই ভিডিওতে আমি উত্তর সহ অর্থাৎ আনসার সহযোগে তুলে ধরেছি। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি শুধু তোমরা শিখে নাও, তাহলে বিগত বছরের মতো যেমন 2024, 25 এবং আগের যে ইয়ারগুলি আছে 23তে যেরকম কমন এসছে ঠিক সেই রকম 100% এবারও তোমরা কমন পাবে। আর যারা ম্যাথমেটিক্সের সাজেশন পেতে চাও এবং আগে আমি যে চ্যাপ্টারগুলির সাজেশন দিয়েছি সেগুলি পেতে চাও, অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে অন্যান্য চ্যাপ্টারের যে সাজেশন দিয়েছি বা সাবজেক্ট ওয়াইজ যে আমি ভিডিওগুলি দিয়েছি সেগুলি তোমরা পেয়ে যাবে। তাহলে এবার আমি দেখে নিচ্ছি ছোট প্রশ্ন। আমি ছোট প্রশ্নের মধ্যে এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছি এবং শর্ট কোয়েশ্চেন দিয়েছি, অর্থাৎ আমি যে প্যাটার্নে কোয়েশ্চেনগুলি দিয়েছি শুধু এগুলি যদি তোমরা শিখে নাও তাহলে এখান থেকেই এই দু ধরনের কোয়েশ্চেন কভার হয়ে যাবে। আশা করি এর বাইরে তেমন কোনো কোয়েশ্চেন শিখতে হবে না। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো প্রথম প্রশ্ন বলছে ক্লোরোফিলে উপস্থিত প্রধান ধাতব মৌলটির নাম কি? তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো, ক্লাস 8-ও পেয়েছো। ক্লোরোফিলে অবস্থিত প্রধান ধাতব পদার্থটির নাম হলো ম্যাগনেসিয়াম। তোমরা লিখে নাও। আবারও বলছি, ক্লোরোফিলে উপস্থিত প্রধান ধাতব পদার্থটির নাম হচ্ছে বা মৌলটির নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণ লিখো। আমি বলবো সালোকসংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এটা হচ্ছে তোমাদের আনসার। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণটি লিখো 6CO2 + 12H2O, এরপর গিবস অর্থাৎ তীর চিহ্ন দাও, যে উপরে লেখো ক্লোরোফিল, নিচে লেখো সূর্যালোক, এরপর লেখো C6H12 + 6O2 + 6H2O। এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, বলছে কি বায়ুথলি কি? বায়ুথলি কি? দেখো আনসারে কি বলছে, বায়ুথলি হলো ফুসফুসের মধ্যে অবস্থিত বেলুনের ন্যায় গঠন যেখানে গ্যাসীয় পদার্থ আদান প্রদান ঘটে। বায়ুথলি কি? বায়ুথলি হচ্ছে ফুসফুসের মধ্যে অবস্থিত। আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুসের মধ্যে অবস্থিত বেলুনের মতো একটা ছোট্ট গঠন যেখানে গ্যাসীয় পদার্থ জমা থাকে, সেটাই হচ্ছে বায়ুথলি। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, গ্রানা এবং স্ট্রোমা কোথায় থাকে? যেহেতু এটা উদ্ভিদ সংক্রান্ত ব্যাপার, তাহলে গ্রানা এবং স্ট্রোমা থাকে পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের ক্লোরোপ্লাস্টে। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে গ্রানা এবং স্ট্রোমা ক্লোরোপ্লাস্টে থাকে বা ক্লোরোপ্লাস্টে অবস্থিত। এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, নেফ্রিডিয়া কি? আবার বলছি, নেফ্রিডিয়া কি? তোমরা জানো যে ক্যাসুর যে রেশন অঙ্গ আছে সেই রেশন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে আনসারটা কি হবে? ক্যাসুর রেশন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে তোমরা লিখে নাও, নেফ্রিডিয়া হচ্ছে ক্যাসুর রেশন অঙ্গের নাম। এর পরের প্রশ্নটা কি বলছে, সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল গুলি কি কি? অর্থাৎ সালোক সংশ্লেষ হতে গেলে কি কি লাগবে? আনসার হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জল অবশ্যই লাগবে। আবার বলছি, সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল হলো কার্বন ডাই অক্সাইড এবং জল।
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা যদি আমার সাথে সাথে লিখতে না পারো, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। রক্তে পাওয়া যায় এমন দুটি রঞ্জকের নাম কি? রক্তের মধ্যে কি কি আছে তোমরা জানো। রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন এবং হিমোসায়ানিন নামের দুটি রঞ্জক পদার্থ। তাহলে আনসার কি? রক্তে পাওয়া যায় হিমোগ্লোবিন এবং হিমোসায়ানিন নামের দুটি রঞ্জক পদার্থ। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। কোন শ্বেত রক্তকণিকা দেহের অনাক্রম্যতা দূর করে? আনসার হচ্ছে লিম্ফোসাইট। আবার বলছি, কোন শ্বেত রক্তকণিকা দেহের অনাক্রম্যতা দূর করে? আনসার হচ্ছে লিম্ফোসাইট। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে আমাদের কোন রোগ হয়? অর্থাৎ আয়োডিনের অভাবে মানুষের কোন রোগ হয়? আনসার হচ্ছে গলগণ্ড রোগ হয়। দেখবে অনেকের গলা ফুলে থাকে, সেটা আয়োডিনের অভাবে হয়ে থাকে, আর সেই রোগটার নাম হচ্ছে গলগণ্ড রোগ। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? দেখো, সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন হয়, আর সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়ায় তোমরা দেখতে পাবে যে জলের দরকার, আর জলের মধ্যে কি আছে? অক্সিজেন আছে। তাহলে সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের প্রধান উৎস হচ্ছে জল। আনসার হচ্ছে জল। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে? পেরিকার্ডিয়াম কি? আবারও বলছি, পেরিকার্ডিয়াম কি? দেখো, আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের বাইরে এক ধরনের আবরণ থাকে, সেটা হলো দ্বিস্তরীয় আবরণ। আবারও বলছি, আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের বাইরে এক ধরনের আবরণ থাকে, সেটা হলো দ্বিস্তরীয় আবরণ। সেই আবরণটির নাম হলো পেরিকার্ডিয়াম। তাহলে আমরা বলতে পারি হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। আবারও বলছি, হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত। এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। লিখেছ? পেরিকার্ডিয়াম কি? লিখে নাও। পরের প্রশ্ন, একটি মিথজীবী উদ্ভিদের নাম লিখো। মিথজীবী, মিথজীবী উদ্ভিদ মানে যারা পচা গলার মধ্যে উৎপন্ন হয় বা জন্মগ্রহণ করে। আনসার হলো লাইকেন। আবারও বলছি, মিথজীবী একটি উদ্ভিদের নাম হচ্ছে লাইকেন। আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কপাটিকার কাজ কি? হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা থাকে, সেই কপাটিকার কাজ কি? আনসার হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা মূলত রক্ত প্রবাহকে একমুখী রাখতে সাহায্য করে এবং বিপরীত দিকে ফিরে যেতে বাধা দেয়। আবার বলছি, কপাটিকা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে যে রক্তের প্রবাহ আছে, সেটা একমুখী রাখতে সাহায্য করে এবং তার উল্টা দিকে যেতে বাধা দেয়। ব্যাপারটা ক্লিয়ার? আবার বলছি, হৃৎপিণ্ডের কপাটিকা মূলত রক্ত প্রবাহকে একমুখী রাখতে সাহায্য করে এবং বিপরীত দিকে ফিরে যেতে বাধা দেয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? তোমরা জানো সালোক সংশ্লেষ কোথায় ঘটে? সালোক সংশ্লেষ উদ্ভিদের ঘটে। স্পেসিফিকভাবে বলতে হবে উদ্ভিদের কোথায় ঘটে। সালোক সংশ্লেষ উদ্ভিদের পাতায় ঘটে। পাতার মধ্যে কি আছে? এক ধরনের মেসোফিল কলা আছে, সেই মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। তাহলে আনসার কি? পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। আবার বলছি, পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। এর পরের কোয়েশ্চন, জাইলেম কলার জীবিত এবং ফ্লুয়েম কলার মৃত উপাদান কি? দেখো, কোয়েশ্চনটা এরকম হলে ভালো হতো, জাইলেম কলার জীবিত উপাদানগুলির নাম লিখো। আর আরেকটা প্রশ্ন এরকম হলে ভালো হতো, ফ্লুয়েম কলার মৃত উপাদানগুলির নাম লিখো। আমি যেরকম পেয়েছি সেরকম দিয়ে দিয়েছি। জাইলেম কলার জীবিত উপাদান হলো জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লুয়েম কলার জীবিত উপাদান হলো ফ্লুয়েম তন্তু। মৃত উপাদান হলো ফ্লুয়েম তন্তু। আবার বলছি, জাইলেম কলার জীবিত উপাদান হলো জাইলেম প্যারেনকাইমা। আনসারটা লিখে নাও। জাইলেম কলার জীবিত উপাদান হলো জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লুয়েম কলার মৃত উপাদান হলো
ফ্লুয়েম তন্তু। পরের প্রশ্ন, একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম লিখো যে সম্পূর্ণভাবে পরের উপরে জন্মগ্রহণ করে এবং পরের উপরে থেকেই সে খাদ্য সংগ্রহ করে এবং সেখানেই সে বংশ বিস্তার করে। এরকম একটা পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা। তোমরা দেখবে স্বর্ণলতা গাছের উপরে জন্মগ্রহণ করে, আবার গাছের উপরেই সে বৃদ্ধি পায় এবং সেখানেই বংশ বিস্তার করে। তাহলে একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা। পরের প্রশ্ন, উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্যবস্তুর সমস্ত অংশে ছড়িয়ে পড়ে? উদ্ভিদের এক ধরনের কলা আছে যার মাধ্যমে খাদ্য উদ্ভিদের সারা শরীরে অর্থাৎ সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। অথবা এখানে আমি আরেকটা প্রশ্ন দিতে পারি, উদ্ভিদের খাদ্যদ্রব্য সংবাহিত হয় কার মাধ্যমে? উদ্ভিদের খাদ্যদ্রব্য সংবাহিত হয় কার মাধ্যমে? অথবা আমি আরেকটা প্রশ্ন দিতে পারি তার সাথে, উদ্ভিদের দেহে ট্রান্সলোকেশন কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ কার মাধ্যমে সম্পন্ন হয়? আমরা বলতে পারি উদ্ভিদে ট্রান্সলোকেশন কার মাধ্যমে সম্পন্ন হয়? আনসার হচ্ছে ফ্লুয়েম কলার মাধ্যমে। দেখো, জাইলেম কলার কাজ কি? জাইলেম কলার কাজ হলো মূলের সাহায্যে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছানো। পাতায় পৌঁছানোর পর ফ্লুয়েম কলা কি করে, সেখান থেকে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে সেই খাদ্যদ্রব্যকে পরিবাহিত করে। তাহলে উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্যবস্তুর সমস্ত অংশে উদ্ভিদের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে? আনসার হচ্ছে ফ্লুয়েম কলার মাধ্যমে। এবার কোশ্চেনটা এরকম দিল, উদ্ভিদের খাদ্যদ্রব্য সংবাহিত হয় কার মাধ্যমে? এটাও ফ্লুয়েম কলার মাধ্যমে। আদারওয়াইজ কোশ্চেনটা চেঞ্জ করে দিল, উদ্ভিদ দেহে ট্রান্সলোকেশন কিসের মাধ্যমে হয় বা কিভাবে হয়? আনসার হচ্ছে ফ্লুয়েম কলার মাধ্যমে। এর পরের কোশ্চেন যদি আমরা দেখি যে উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়? আমি একটু আগে বলেছি যে ফ্লুয়েম কলার মাধ্যমে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছায়, আর পাতায় পৌঁছানোর পর জাইলেম কলার মাধ্যমে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছায় এবং ফ্লুয়েম কলা সেই জল ও খনিজ লবণকে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। অথবা তার সাথে আমি আরেকটা কোশ্চেন দিতে পারি যে উদ্ভিদের জল সংবাহিত হয় কার মাধ্যমে? আনসার হচ্ছে জাইলেম কলার মাধ্যমে। তাহলে এখানে কি আমি কি পেলাম? আমরা পেলাম জাইলেম কলার কাজ পেলাম, ফ্লুয়েম কলার কাজ পেলাম। যদি তোমাকে বলে জাইলেম কলার একটি কাজ লিখো, তাহলে জাইলেম কলার কাজ হলো জল ও খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছানো। তোমাকে যদি বলে ফ্লুয়েম কলার কাজ লিখো, ফ্লুয়েম কলার কাজ হলো উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য ফ্লুয়েম কলা উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করে। এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, খাদ্যের পরিপাক কোথায় শুরু হয় এবং কোথায় শেষ হয়? আমরা কি জানি? আমরা জানি যে কোনো খাদ্য খাওয়ার পর আমাদের মুখগহ্বরের মুখের ভিতরে যে লালার রস আছে সেই লালার রস মিশ্রিত হয়ে খাদ্যের পরিপাকটা শুরু হয় এবং এবং সর্বপথ পেরিয়ে গিয়ে ক্ষুদ্রান্তে শেষ হয়। তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসারটা হবে খাদ্যের পরিপাক শুরু হয় মুখবিবরে এবং শেষ হয় ক্ষুদ্রান্তে। আবার বলছি, খাদ্য পরিপাক শুরু হয় মুখবিবরে এবং শেষ হয় ক্ষুদ্রান্তে। এরপরে পাচক রসের দুটি উৎসেচকের নাম লিখো। অর্থাৎ খাদ্য পাচিত হওয়ার জন্য দুটি উৎসেচকের নাম লিখো। একটা হচ্ছে পেপসিন, আরটা হচ্ছে লাইপ। এর পরের প্রশ্ন, মানুষের লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? আবার বলছি, মানুষের লালারসে উপস্থিত উৎসেচকের নাম হলো স্লাইভেরি অ্যামাইলেস। আবার বলছি, স্লাইভেরি অ্যামাইলেস হচ্ছে মানুষের লালারসে। আমরা যে খাবার খাই, খাবার খাইলে পরে প্রথমে খাবারটার মধ্যে লালারস জড়িয়ে যায়
সেই লালারসে এক ধরনের উৎসেচক থাকে, যার ফলে খাদ্যের পরিপাক শুরু হয়। সেই উৎসেচকটার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। পরের প্রশ্ন দেখে নিচ্ছি আমরা। শরীরের যে অংশে খাদ্য পাচিত হয় সেই অংশগুলির নাম কি? দেখো, প্রথমে খাদ্য মুখবিবরে যায়, সেখান থেকে পাচন শুরু হয়। এরপর মুখবিবর থেকে খাদ্যনালী দিয়ে খাদ্য কোথায় যায়? পাকস্থলীতে যায়, সেখানে পাচন হয়। পাকস্থলী দিয়ে বৃহদান্ত হয়ে ক্ষুদ্রান্তে গিয়ে খাদ্যের পাচন ক্রিয়া শেষ হয়। তাহলে হবে মুখবিবর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। দেখো, চ্যাপ্টারটা যেহেতু বেশ একটা বড় চ্যাপ্টার, অবশ্যই এই চ্যাপ্টার থেকে আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি, কেননা আমি এমনভাবে প্রশ্ন দিয়েছি যে এই প্রশ্নগুলি শিখলে যেন তোমাদের অন্য প্রশ্ন শিখতে না হয়। আর বিশেষ করে আমি যে কোয়েশ্চেনগুলি দিয়েছি, এটি যারা টেট পরীক্ষার্থী আছে, অর্থাৎ যারা এবার টেট পরীক্ষায় বসবে, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এইখানের মধ্যে বেশ কয়েকটা কোয়েশ্চেন দেখেছি, টেট পরীক্ষায়ও এসছে। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত দুটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম লেখো। ক্ষুদ্রান্তে কি থাকে? ক্ষুদ্রান্তে থাকে ইরিপসিন থাকে আর নিউক্লিয়াস থাকে। আবার বলছি, ক্ষুদ্রান্তে কি থাকে? ক্ষুদ্রান্তে থেকে ক্ষরিত প্রোটিন পরিপাককারী উৎসেচক হচ্ছে ইরিপসিন এবং নিউক্লিয়াস। এর পরের প্রশ্ন বলছে কি? বলছে অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম লিখো। আবার বলছি, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো ট্রিপসিন। আনসারটা লিখে নাও, আনসারটা হচ্ছে ট্রিপসিন। অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হচ্ছে ট্রিপসিন, অর্থাৎ অগ্নাশয়ের মধ্যে যদি কোনো প্রোটিন থাকে, সেই প্রোটিনকে ভাঙতে সাহায্য করে ট্রিপসিন। পরের প্রশ্ন, স্নেহ পদার্থ পচনে সৃষ্ট অন্ত পদার্থগুলি কি কি? অর্থাৎ স্নেহ পদার্থকে পচন করাতে সাহায্যকারী পদার্থগুলি কি কি? আনসার হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আনসার কি? আনসার হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল স্নেহ পদার্থকে কি করে? ভাঙতে সাহায্য করে, অর্থাৎ পচনে সাহায্য করে। এরপরের প্রশ্ন, পৌষ্টিক নালীর কোন অংশ দ্বারা পাচিত খাদ্য শোষিত হয়? আমরা কি বলছি? খাদ্যের পরিপাক শুরু হয় মুখবিবরে এবং শেষ হয় ক্ষুদ্রান্তে। তাহলে পৌষ্টিক নালীর কোন অংশ দ্বারা খাদ্য বস্তুর শোষিত হয়? আবার বলছি, পাচিত খাদ্য শোষিত হয়, তাহলে কি দিয়ে হবে? তাহলে ক্ষুদ্রান্তে। পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্ত দ্বারা পাচিত খাদ্যবস্তু শোষিত হয়। এরপরে কোয়েশ্চন, ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম কি? ফ্যাট পরিপাক করে লাইপেজ। আবার বলছি, ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম হচ্ছে লাইপেজ। লিখে নাও। এরপর আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন আছে সেখানে। পরের প্রশ্ন কি বলছে? মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পরিপাক গ্রন্থিটির নাম কি? মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পরিপাক গ্রন্থিটির নাম কি? অথবা তার সাথে আমি আরেকটা কোয়েশ্চেন লিখেছি, মানব দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? আনসার হচ্ছে যকৃৎ। দেখে নাও, আনসার হচ্ছে যকৃৎ। এরপরে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় বা কোথা থেকে ক্ষরিত হয়? দেখো, পিত্তরসও যকৃৎ থেকে নিঃসৃত হয়। আনসার হচ্ছে যকৃৎ। এরপরে হচ্ছে প্লুরা কি? আনসার হচ্ছে প্লুরা কি? আমরা আগে কি পেয়েছিলাম? পেরিকার্ডিয়াম পেয়েছিলাম। পেরিকার্ডিয়াম কি ছিল? হৃৎপিণ্ডের বাইরের যে হালকা আবরণ থাকে, সেটা ছিল পেরিকার্ডিয়াম। প্লুরা কি? প্লুরা হচ্ছে ফুসফুসের বাইরের পাতলা আবরণ। আবার বলছি, প্লুরা হচ্ছে ফুসফুসের বাইরের পাতলা আবরণ, অর্থাৎ ফুসফুসের বাইরের পাতলা আবরণকে বলা হয় প্লুরা। লিখে নাও। আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি?
আমাদের হৃৎপিণ্ডে কি থাকে? ডান অলিন্দ থাকে, বাম অলিন্দ থাকে, ডান নিলয় থাকে, বাম নিলয় থাকে। তাহলে টোটাল প্রকোষ্ঠ কটা পেলাম? প্রকোষ্ঠ হচ্ছে 4টা। এরপরে কোশ্চেন, কোন ধমনী কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত পরিবহন করে? কোন ধমনী কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত পরিবহন করে? মানে কি, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে না, মানে সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে কোশ্চেনটা হতে পারে এরকম যে কোন ধমনী অক্সিজেন অক্সিজেন মুক্ত রক্ত পরিবহন করে, মানে সেখানের মধ্যে অক্সিজেন নাই, কি থাকবে? কার্বন ডাই অক্সাইড থাকবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে পালমোনারি ধমনী। আনসারটা কি হবে? আনসারটা হবে পালমোনারি ধমনী। পরে কোয়েশ্চন, ফুসফুসীয় শিরায়, আবার বলছি ফুসফুসীয় শিরায় প্রবাহিত হয় কি ধরনের রক্ত? অর্থাৎ ফুসফুসীয় শিরার মাধ্যমে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়। অক্সিজেনযুক্ত রক্তটাকে কি রক্ত বলা হয়? বিশুদ্ধ রক্ত বলা হয়। আবারও বলছি, ফুসফুসীয় শিরায় প্রবাহিত হয় কি ধরনের রক্ত? আনসার হচ্ছে বিশুদ্ধ রক্ত, বা তোমরা লিখতে পারো অক্সিজেনযুক্ত রক্ত। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, ফুসফুসীয় ধমনীতে প্রবাহিত হয় কি ধরনের রক্ত? তাহলে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত প্রবাহিত হয়। আবার বলছি, ফুসফুসীয় ধমনীতে প্রবাহিত হয় দূষিত রক্ত। এরপরে কোন রক্তবাহের মাধ্যমে, আবার বলছি কোন রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়? আনসার হচ্ছে শিরার মাধ্যমে। ধমনী দিয়ে কি হয়? ধমনী দিয়ে ফুসফুস থেকে সম্পূর্ণ সমগ্র রক্ত দেহের বিভিন্ন অংশে যায়, আর শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অংশের হইতে রক্ত আবার ফুসফুসে ফিরে আসে। আনসার হচ্ছে শিরার মাধ্যমে। এরপরে বলছে কি, একটি মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী এবং শিরার মধ্যবর্তী সংযোগ প্রবাহকে কি বলে? আবার বলছি, একটি মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী এবং শিরার মধ্যবর্তী সংযোগ বাহককে কি বলে? আনসার হচ্ছে জালক। আনসারটা কি হবে? আনসারটা লেখে নাও তোমরা, আনসারটা হলো জালক। এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে? আমি আগে বলেছি কোন প্রকোষ্ঠ আছে, কোন প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে বাম অলিন্দ, একটা হচ্ছে ডান অলিন্দ, একটা হচ্ছে বাম নিলয়, একটা হচ্ছে ডান নিলয়। এই 4টার মধ্যে কোনটার মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে? আনসার হলো বাম অলিন্দে। আনসারটা কি হলো? বাম অলিন্দে। এরপরে প্রশ্ন, কোন হৃদ প্রকোষ্ঠটি সারা শরীর থেকে আগত CO2 সমৃদ্ধ রক্ত গ্রহণ করে? এবার বলছে কোন প্রকোষ্ঠটি শরীরের বিভিন্ন অংশ থেকে আগত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে সে গ্রহণ করে? তাহলে আগেরটা কি পেয়েছিলাম? অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে বাম অলিন্দে, তাহলে এটা হবে ডান অলিন্দ। আনসার কি হলো? আনসার হচ্ছে ডান অলিন্দ। এর পরের কোয়েশ্চন, জিহ্বার কোন অংশে মিষ্টি, কোন অংশে তিক্ত স্বাদ অনুভব হয়? আবার বলছি, জিহ্বার কোন অংশে মিষ্টি, কোন অংশে তিক্ত স্বাদ অনুভব হয়? আনসার হচ্ছে জিহ্বার সামনের অংশে। একেবারে দেখবে জিহ্বার সামনের অংশ অর্থাৎ জিহ্বার একেবারে আগাতে মিষ্টি অথবা নোনতা স্বাদ আমরা অনুভব করি, এবং পেছনের দিকে তিতা স্বাদ অনুভব করি। জিহ্বার একেবারে পেছনের দিকে আমরা কি করি? তিতা স্বাদ আমরা অনুভব করি বা তেক্ত স্বাদ অনুভব করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, কোন রক্তবাহে কপাটিকা থাকে? কি হলো? কোন রক্তবাহে কপাটিকা থাকে? কপাটিকা বা বাল্ব শুধুমাত্র শিরায় থাকে। আবার বলছি, কপাটিকা বা বাল্ব শুধুমাত্র শিরায় থাকে। এরপরে প্রশ্ন, মানুষের দেহের স্বাভাবিক রক্তচাপ কত? দেখো এখানের মধ্যে 4টা কোয়েশ্চন আছে, অপশন আছে, এরকম অপশন দিয়ে বললো মানুষের দেহের স্বাভাবিক রক্তচাপ কত? তোমরা জানো মানুষের দেহের রক্তচাপ হচ্ছে 120/80, সিস্টোল হচ্ছে 120, ডায়াস্টোল হচ্ছে 80।
এরপরে প্রশ্ন, কোন প্রকার শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নেই? এক প্রকার শ্বসন আছে যেখানে অক্সিজেন ছাড়াই হয়, সেটা হচ্ছে অবাত শ্বসন। আনসার কি বললাম? সেটা হচ্ছে অবাত শ্বসন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।